নমস্কার। জবাব চাই বাংলাতে আগামী 1 ঘন্টা যারা দেখছেন আমাকে তাদেরকে অনুরোধ করব আজকে টিভির ভলিউম একটু বাড়িয়ে জবাব চাই বাংলাটা শুনতে। যারা মোবাইলে দেখছেন জবাব চাই বাংলা তাদের বলবো হেডফোন ব্যবহার করতে। নতুন কোনো সিনেমার ট্রেলার নয়, কোনো গান নয়, কোনো ডলবি ডিজিটাল সাউন্ড নয়। আমি অনুরোধ করব সারা ভারতের সেই সমস্ত মানুষকে যারা অভয়ার জন্য লড়ছেন তাদেরকে অভয়ার মা বাবার কথোপকথন আরজি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার এবং আইসি আরজিকর আউটপোস্টের এই দুজনের যে অডিও টেপ, যে টেপ ভাইরাল হয়েছে এবং সেই টেপ দেখার পর বিশ্বাস করুন আমি অন্তত সুস্থভাবে কথা বলতে পারছি না। আমি অসুস্থ বোধ করছি, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার চোয়াল শক্ত হচ্ছে। তার একটাই কারণ, এরপরেও আমাদের অন্যান্য অনেক কিছু নিয়ে কথা বলতে হবে জানো। এরপরেও আপনারা নিজেদের মধ্যে ব্যস্ত থাকুন, আপনারা ব্যস্ত থাকুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কে মিছিল করেছে, কে মিছিলে বাধা দিয়েছে, কে লাল পতাকা এনেছে, কে নীল পতাকা এনেছে, আপনারা এইসব নিয়ে ব্যস্ত থাকুন। আর অন্যদিকে সিস্টেম আমাদের নাকে দড়ি পরিয়ে বারবার দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিশ্বাস করুন এই অডিও টেপ দেখার পরেও কেউ যদি সুস্থ থাকতে পারে আমি স্যালিউট জানাবো তাকে। কোনো মানুষ এই অডিও টেপ দেখার পরে, এই অডিও টেপ শোনার পরে যদি স্বাভাবিক থাকতে পারে, তার রাতে ঘুম হয়, আমি তাকে স্যালিউট করব। আমি এক এক করে এবার সেই অডিও টেপগুলো আপনাদেরকে শোনাবো। আবারও বলছি ভালো করে শুনবেন, ভাগে ভাগে সেই অডিও টেপ শোনাবো। প্রথমে এই কাগজ নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রথমে যে অডিও টেপ শোনাবো সেই অডিও টেপ গোটা এই এতদিন ধরে আমরা যে কথাগুলো বলছিলাম তার সমস্ত কিছু জাস্ট ঘুরিয়ে দিতে পারে, মোড় ঘুরিয়ে দিতে পারে, বদলে দিতে পারে। তার কারণ এখানে অ্যাসিস্ট্যান্ট সুপার ভদ্রমহিলা একটি কথা বলছেন যে কথাটা ভয়ঙ্কর। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, ভালো করে শুনুন, অভয়াকে নাকি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে? আমরা তো এতদিন ধরে, আজ 21 দিন ধরে জানতাম অভয়ার দেহ পাওয়া গেছে সেমিনার রুম থেকে। অভয়ার রাতে বন্ধু বান্ধবদের সাথে গল্প করার পরে সেমিনার রুমে ঘুমিয়ে পড়েছিল নাকি। সেমিনার রুম থেকে তার মানে অভয়াকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ইমার্জেন্সি যদি ধরি, ইমার্জেন্সি থেকে আবার সেমিনার রুমে রাখা হয়েছে না, অভয়া আসলে অসুস্থ বোধ করছিল, অভয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, অভয়া সেখানে মারা যায়, সেই বডিটা আসলে সেমিনার রুমে রেখে দেওয়া হয়। অনেকগুলো প্রশ্ন। আমি ঠিক সেই জায়গা থেকে একবার অনুরোধ করবো, আবারও বলবো, প্লিজ 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 এই অডিও টেপ ভালো করে শুনুন। প্রথম ভাগ, 5টা ভাগে এই অডিও টেপ রয়েছে। প্রথম ভাগ, ইমার্জেন্সিতে কি নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে, সেই অডিও টেপ এইবার আমি প্লে করছি, শুনুন। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আপনি নিশ্চয়ই শুনতে পেলেন অ্যাসিস্ট্যান্ট সুপার ভদ্রমহিলা মা বাবাকে কি বলল। যত তাড়াতাড়ি পারেন আসুন, আপনার মেয়ে অসুস্থ বোধ করছে, তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা ব্যস্ত থাকুন অন্য সব কিছু নিয়ে। এই যে শিরোনামটা, এই শিরোনামটা আসলে পিছিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অন্য কাজে ব্যস্ত রাখা হচ্ছে। আর কত আপনারা বিভ্রান্ত হবেন। একটাই শিরোনাম, এই শিরোনাম অভয়া কবে বিচার পাবে। ইমার্জেন্সিতে তার মানে নিয়ে যাওয়া হয়েছিল। অভয়া আসলে সেমিনার রুমে মারাই যায়নি, অভয়াকে সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল। এই প্রশ্নগুলো এই মুহূর্তে আমি ঠিক সেই জায়গা থেকে, ময়ূকের 3টে প্রশ্ন এই মুহূর্তে। দেহ আগে সরানো হয়েছিল, অর্থাৎ অভয়া সেমিনার রুমে মারাই যায়নি, অভয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। ইমার্জেন্সিতে কিছু একটা হয়েছে, ইমার্জেন্সিতেই হয়তো, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, ইমার্জেন্সিতেই হয়তো অভয়ার সাথে ধর্ষণ বা খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ মাথায় রাখুন, ইমার্জেন্সিটি আর অক্ষত নেই। সেই রাতে 14 তারিখের রাতে ইমার্জেন্সিটাও ভেঙে দেওয়া হয়েছে। ভাবুন, এই মহিলা
বলছেন ইমার্জেন্সিতে ঘটে থাকতে পারে। আরেকবার শুনবো, আরেকবার পিসিআর কে বলবো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে বডি, আপনারা তাড়াতাড়ি আসুন, দ্রুত আসুন বলছেন। তার মানে কি ইমার্জেন্সিতে ডেথ অ্যান্ড মার্ডারটা হয়েছে এবং ইমার্জেন্সিটাই আসলে ঘটনাস্থল, ক্রাইম স্পট, এবং সেইটাই আসলে ঠান্ডা মাথায় ভেঙে ফেলা হলো। শুনুন। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আমি যে কথাগুলো বলছি ভালো করে বুঝুন। যদি অভয়ার মৃত্যু সেমিনার রুমে না হয়, যদি সত্যি এই মহিলার কথা যদি বিশ্বাস করে নিই, সত্যি যদি ইমার্জেন্সিতে অভয়াকে নিয়ে আসা হয় এবং তারপর বাবা মাকে খবর দেওয়া হয়, এবং সত্যি যদি ইমার্জেন্সিতে অভয়ার মৃত্যু হয়, অভয়ার ধর্ষণ হয়, ইমার্জেন্সিটাই আসলে যদি ক্রাইম স্পট হয়, তাহলে সেই ক্রাইম স্পটের আমরা আর কিচ্ছু পাবো না। কারণ ইমার্জেন্সিটা আমরা ভেবেছিলাম রাগের মাথায় হয়তো তছনছ করা হয়েছে, এখন মনে হচ্ছে হয়তো ঠান্ডা মাথায় প্লেস অফ অকারেন্স অর্থাৎ অকুস্থল যেখানে ঘটনাটা ঘটেছে সেইটা ধ্বংস করে দেওয়া হলো। ইমার্জেন্সিতে আগুন লাগানো, ভাঙচুর চালানোর পেছনে হয়তো এটাও কারণ থাকতে পারে, অভয়াকে আসলে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল। এবং ঠিক সেই জায়গা থেকে আমার দুটো প্রশ্ন এই মুহূর্তে। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে, খুব বড় প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন, বেঁচে ছিল অভয়া? অভয়া আসলে হয়তো বেঁচে ছিল? এই মুহূর্তে ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া নিয়ে আমার দুপাশে দুজন রয়েছেন। এই মুহূর্তে সব্যসাচী মিত্র রয়েছেন, ক্রিমিনাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এবং অন্যদিকে সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, ইউটিউবার আমাদের সঙ্গে রয়েছেন। আমি সব্যসাচী দা আপনার কাছে আসছি। সব্যসাচী দা, আপনি অডিও ক্লিপটা শুনলেন, আরেকবার আমি অডিও ক্লিপটা আপনার বলার আগে শোনাচ্ছি, এই অংশটা যেখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আমি শুনে নিই, তারপরে কথা বলবো, আগে শুনি। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সব্যসাচী মিত্র, ইমার্জেন্সিতে যদি নিয়ে আসা হয় তার মানে দু তিনটে পসিবিলিটি থাকে। এক হচ্ছে ইমার্জেন্সিতে শরীর খারাপ হয়েছিল, সেখানে হয়তো মারা গেছে, সেখান থেকে বডিটা হয়তো সেমিনার রুমে রাখা হয়েছিল, সেমিনার রুমে হয়তো সেই দেহের ওপর এই সঞ্জয় কিছু করেছিল, বা হয়তো ইমার্জেন্সিটাই আসলে ক্রাইম স্পট, যে ক্রাইম স্পটটাকে ফুললি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। এখন মানে ইমার্জেন্সিতে আর কিচ্ছু নেই অবশিষ্ট, আমি নিজে দেখে এসেছি, আমি কভার করেছিলাম। মানে এটা মারাত্মক জায়গায় পৌঁছে যাচ্ছে। এবার আপনার অবজারভেশন কি? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম থেকেই বোঝা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন স্বরে এবং সুরে কথা বলছে। তার মানে যারা কথা বলছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পুলিশ বলুন, পার্টি বলুন, তারা সবাই কিন্তু নিজেদের মধ্যে কনফিউজড। অর্থাৎ এই ঘটনার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন জন দিচ্ছে বলেই আজকে আমার মতো আপনার মতো সাধারণ লোকেদের মনে একটা উদ্বেগ দানা দিয়েছে যে কোনটাকে আমরা সত্যি বলবো, কোনটাকে আমরা মিথ্যে বলবো। এই যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে যেখানে সত্যির থেকে মিথ্যে, মিথ্যের থেকে সত্যি বোঝা যাচ্ছে না, আজকের অডিও টেপটা সেটা আর একটা মাত্রা যোগ করলো। অর্থাৎ আমাদের এখন বোঝার অসুবিধা হবে যে ক্রাইম সিন অ্যাকচুয়ালি কোনটা, এমার্জেন্সিতে কেন নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন কি তিলোত্তমা বেঁচে ছিল, অভয়া বেঁচে ছিল, তখন তার শারীরিক অবস্থা কি ছিল, এমার্জেন্সিতে গিয়ে কি পাওয়া গিয়েছিল, সেখানকার কি কি ইনজুরি হয়েছিল, কিংবা এমার্জেন্সিতে যখন ওনাকে আনা হয়েছিল তখনও কি তার শরীরে স্পন্দন ছিল, তখনও কি তিনি বেঁচে ছিলেন, পরবর্তীকালে কিছু ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করা হয়েছিল ওনাকে বাঁচানোর, নাকি সেটা হয়নি। সুতরাং নানা রকম প্রশ্ন এখানে জাগবে এবং আজকের এই অডিও ক্লিপগুলো এই দেখুন, ইনফরমেশন রিডিউসেস কনফিউশন, ট্রান্সপারেন্সি রিডিউসেস কনফিউশন, কিন্তু এখানে দেখা যাচ্ছে পরপর আমরা যা কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই দেখলাম যে অলরেডি ক্রাইম সিনের মধ্যে
কিছু না করে হলো গোটা 8-10 জন লোক দাঁড়িয়ে আছে, 30 জনের বেশি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজকে শোনা যাচ্ছে তারা শিওর নন যে এমার্জেন্সি বলবেন, মেয়েটি বেঁচে আছে বলবেন, মেয়েটি মারা গেছে বলবেন, নাকি মেয়েটি আত্মহত্যা, নাকি মার্ডার, কোনটা। তো এতগুলো যত ইনফরমেশন সামনে আসছে, আপনারা লক্ষ্য করে থাকবেন যে সিচুয়েশনটা কিন্তু আরও কনফিউজিং হয়ে যাচ্ছে। যত কনফিউশন বাড়বে, আমাদের মতো সাধারণ লোক কিন্তু ধরেই নেবে যে দেয়ার ইজ সামথিং টু হাইড, এবং সেইটা ধরে নেওয়াটা কিন্তু কোনো অপরাধ না। একদম একদম। আমি 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 তার আরেকটা অংশ আমি সন্ময়দা আপনার কাছে 30 সেকেন্ড এই যে ইমার্জেন্সিতেও হতে পারে ক্রাইম স্পট, বড় খুলাসা যাকে বলে, বিগ রিভিলেশন, কি বলবেন আপনি? না, প্রথমত আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডেপুটি সুপার যখন এই মন্তব্যটা করেছে, প্রথম প্রশ্নটা তোলা হবে একটা পক্ষ থেকে যে অডিওর সত্যতা। আমি খুব পরিষ্কারভাবে বলি যে ময়ূক, আপনারা যে বিভিন্ন সময় ইন্টারভিউ বাবা মা নিয়েছেন, সেই ইন্টারভিউয়ে যে গলার ভয়েস, সেই গলার ভয়েস অ্যাবসলিউটলি মিলে যাচ্ছে বাবা এবং মার টেলিফোনে কথার মধ্যে। 1, 2 হচ্ছে ডেপুটি সুপার এখন হয়তো বলবেন যে না এটা আমার অডিও নয়, সে সব অন্য কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে ডেপুটি সুপার যখন বলছেন তাকে শি হ্যাজ টু কনফেস যে এই যে ঘটনাটা ঘটেছে, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যাপারটা, প্রথমে আপনার অসুস্থ, পরে মৃত্যু, তাহলে এই তথ্যগুলো তিনি যেগুলো দিয়েছেন সেগুলি সত্যি না মিথ্যে? মানে আমি বলছি পরিষ্কারভাবে আজকের এই অডিও কিন্তু একটা ক্লু এনে দেবে যে কোন জায়গা থেকে অপারেশনসটা হয়েছেন, যেটা ডক্টর মিত্র বলছিলেন। একদম। আমি একবার, আপনি বাবার কথা বলছিলেন, বাবার কণ্ঠস্বরের কথা বলছিলেন, বাবা ঠিক কি বলেছিলেন, অভয়ার বাবা রিপাবলিক বাংলাকে ঠিক কি বলেছিলেন একবার শুনবো, তারপর ইমার্জেন্সি কি আসলে ক্রাইম স্পট, এটা বড় প্রশ্ন এই মুহূর্তে, জবাব চাইছে বাংলা। একবার শুনবো অভয়ার বাবা ঠিক কি অভিযোগ করেছিল, একবার শুনি। 11 बजे हमको फ़ोन आया और उन्होंने तो ऐसे मूड में बोला है हम लोगों का, जो देखो हमको लगा कि डिपार्टमेंट में ऐसा बड़ा घटना घट गया, उसका कोई माने दिल में कोई दुख नहीं है डिपार्टमेंट का। बात बोलने का जो तरीका है ये हमको अच्छा नहीं लगा। 11:15 बजे ना 10:53 10:53 किसने कॉल किया था? एक लड़की ने कॉल किया, उसके बाद हम फिर कॉल किया, क्या हुआ मेरे लड़की को? बोले हम लोग डॉक्टर नहीं है, हम बोल नहीं सकते क्या है। अच्छा। फिर हम लोग जब गाड़ी में बैठ गया, उस टाइम में फिर फ़ोन आया, बोला हमसे असिस्टेंट सुपर बोल रहा है लगता है आपका लड़की सुसाइड कर लिया। फिर उसका बाद जब जा रहा था 10-15 मिनट बाद एक लड़का लोग फ़ोन किया, वो पुलिस का आदमी लगता है, आरजीकर थाना का उसी हो सकता है। उन्होंने बोला आप लोग आ रहा है? हमें हाँ आ रहा है, आप जब बोलते हैं जल्दी आ जाइए। প্রতি পদে, আবারও বলছি, প্রতি পদে প্রমাণ লোপাট, প্রতি পদে সিস্টেমকে কাজে লাগানো, এবং সিস্টেম মানে পুলিশ, সিস্টেম মানে হাসপাতাল, সিস্টেম মানে অ্যাসিস্ট্যান্ট সুপার, সিস্টেম মানে প্রিন্সিপাল, সিস্টেম মানে এমএসভিপি, সবাইকে কাজে লাগিয়ে একটা মৃত্যুকে ধামাচাপা দেওয়া আসলে কি, সেটার কেস স্টাডি হতে পারে সারা পৃথিবীতে। এই মৃত্যুটা, অভয়া এত শক্ত মেরুদণ্ড ছিল যে গোটা সিস্টেমকে লাগিয়ে দিতে হলো অভয়াকে মারতে। কি এমন জেনে ফেলেছিল অভয়া? এবং আমি এখন ভাবছি যে কেন, আমি ভেবেছিলাম, আমি সাংবাদিক হিসেবে হয়তো বোকা বনেছিলাম, ইমার্জেন্সিতে আমি ভেবেছিলাম সবাই মিলে এসে ভাঙচুর করে চলে গেল, আমরা রিপোর্টিং করে 14 তারিখ রাতে, 15 তারিখ মধ্যরাতে রিপোর্টিং করে বেরিয়ে গেলাম, আমরা ভাবলাম হয়তো রেগে মেগে ইমার্জেন্সি ভেঙে দিয়েছে। এটা বুঝতে পারিনি যে হয়তো ইমার্জেন্সিটাই ক্রাইম স্পট, এবং এটা ঠান্ডা মাথায় করা হয়েছে। এবং ঠিক সেই জায়গা থেকে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যদি এতক্ষণ যা হয়েছে যদি না দেখে থাকেন, এই হচ্ছে ইমার্জেন্সি। এবং এই মুহূর্তে যে বিবিজি ব্রেকিং আমরা গোটা বাংলার মানুষকে দেখাতে চাই, এই মুহূর্তে দেখুন যে প্রশ্নগুলো আমরা তুলছি। সেমিনার রুম নয়, ইমার্জেন্সিতে মৃত্যু অভয়ার। বড় প্রশ্ন এই মুহূর্তে, বাংলার মানুষ জবাব চায়। কেন এই কথা বলছি? ভাইরাল অডিও টেপে মারাত্মক তথ্য। অ্যাসিস্ট্যান্ট সুপার মহিলা তিনি মা বাবাকে, সহকারী সুপার কেন ইমার্জেন্সিতে আসতে বলেন মা বাবাকে? কেন তাদেরকে বলেন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে? তার মানে কি অভয়া বেঁচে ছিল, ইমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আসলে তার সাথে কিছু হয়েছিল। ক্রাইম স্পট আসলে ইমার্জেন্সি বিল্ডিং, এবং সে কারণেই ইমার্জেন্সি বিল্ডিং 14 বা 15 তারিখ রাত, 14 তারিখ রাতে
15 তারিখ মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো, সেমিনার রুম নয়, আসলে ইমার্জেন্সির সমস্ত তথ্য ভেঙে ফেলাটা ছিল মোডাস অপারেন্ডি। কেন এই কথা বলছি আমি? কারণ সেই যে অডিও টেপ এই মুহূর্তে জবাব চাই বাংলাতে আমরা প্রথম থেকে দেখাচ্ছি, এবং আবার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমি আবার আজকে বলছি, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আগামী 40 মিনিট কোথাও যাবেন না, তার কারণ এরকম অনেকগুলো অংশ অডিও টেপ থেকে কেটে কেটে ভেঙে ভেঙে দেখাবো। কিন্তু ইমার্জেন্সি নিয়ে এই কথাগুলো কেন বলছে তার কারণ আছে। তার কারণ একটাই, এই অ্যাসিস্ট্যান্ট সুপার যে কথাগুলো মা বাবাকে বলেছিলেন, যে টেপ ভাইরাল হয়েছে, শুনুন একবার, আবার শুনুন। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আপনারা জলদি চলে আসুন, এটা প্রথম বলা হয়। তারপরে আবার এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন। আমি আবারও বলছি, যদি আপনারা সেন্সিবল হন, যদি সংবেদনশীল হন, যদি অডিও ক্লিপটা ভালো করে হেডফোনে বা টিভি চালিয়ে শোনেন, এর থেকে মর্মান্তিক, এর থেকে সিস্টেম্যাটিক্যাল কিলিং বোধহয় আর দুটো এই ভারতবর্ষে হয়নি এখন মনে হচ্ছে। গোটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ প্রশাসন, হেলথ সেক্টর, হেলথ মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, মন্ত্রী, আমলা, সন্ত্রী, এমনকি মর্গের কর্মীদেরও বোধহয় লাগিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রথমে বলা হলো ইমার্জেন্সিতে আসুন, ইমার্জেন্সিতে আপনার মেয়ে অসুস্থ আছে, তাকে নিয়ে আসা হয়েছে, আপনারা জলদি চলে আসুন। তারপর আবার ফোন এলো, বাবা মাকে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আর.জি. কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, সহকারী সুপার এই কথাগুলো বললেন। একবার শুনি সেটা, সেই অংশটা। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। আপনি এই অডিও টিপের যে অংশটা, যেখানে আত্মহত্যা, প্রথম যখন আত্মহত্যা বলা হলো, তারপর অভয়ার মা বাবা যে কথাটা শুনলো, তারপর টেলিফোনের পেছনে অভয়ার মার এই কান্নাটা বোধহয় আমার অন্তত রাতের ঘুম উড়িয়ে দেবে। আমি জানি না সিস্টেমের রাতের ঘুম উড়বে কিনা, কিন্তু সিস্টেমের রাতের ঘুম বোধহয় উড়বে যদি আবার আমরা সবাই মিলে প্রশ্ন করি, অভয়া কবে বিচার পাবে? ভুলে যান, এই মুহূর্তে ভুলে যান কে চুরি পরে আসতে বলেছে, কে শাক বাজাতে বলেছে, কে শাক নিয়ে আসতে বারণ করেছে, কে বলেছে ইনকালাবের কথা, কে বলেছে ভারত মাতার জয়ের কথা, কে বলেছে গেরুয়া পোষণ পরে আসতে। ভুলে যান। আমি আবারও বলছি, এগুলো হেডলাইন ম্যানেজমেন্ট বলে, সামনে আনার চেষ্টা হবে, এগুলো এটাকে পেছনে দেওয়ার চেষ্টা হবে। প্লিজ ভুলে যান এগুলো। এই প্রশ্নর দিকে নজর থাকুক, গোলাবেন না, গোলাতে দেবেন না, এই প্রশ্ন করুন। এবং এই প্রশ্ন এই মুহূর্তে ময়ূখের সেই প্রশ্ন, আত্মহত্যা বলে দেওয়া হলো কেন? আত্মহত্যা বলে দেওয়া হলো কেন? এটা কি সত্যি আত্মহত্যা ছিল? আমি কেন এই কথাগুলো বলছি? আত্মহত্যা এই যে এতদিন ধরে বলা হচ্ছিল, না 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 কেউ বলেনি আত্মহত্যা, কেউ বলেনি আত্মহত্যা। আত্মহত্যা বলা হয়েছে, আত্মহত্যা বলা হয়েছে, এবং সেটা টেপে রয়েছে, সেই অডিও টেপ ভাইরাল হয়েছে। আপনারা যদি না শোনেন আবার শুনুন দয়া করে, দয়া করে। এই অডিও টেপ শেষ হওয়ার, এই অংশটা শেষ হওয়ার শেষ 10 সেকেন্ড শুনবেন, যখন একজন বাবা তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে এটা শুনলো, তার মা পাশে দাঁড়িয়ে এটা শুনলো, তারপর তার মার কান্নায় ভেঙে পড়া সেই অডিও। দয়া করে বলছে, আপনি বিচলিত হতে পারেন, কিন্তু যদি আপনি বাংলার হন, বাঙালি হন, এই অডিওর এই কান্নাটা আজ সারা দিন হয়তো আপনার বুকে এসে বিঁধবে। শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন।
আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু আসছি। আমি একদম সোজাসুজি সব্যসাচী মিত্রের কাছে যাব। সব্যসাচী মিত্র, আমি শুনছিলাম আপনি বলছিলেন ব্রেকিং দ্য ব্যাড নিউজ, অর্থাৎ কোনো মৃত্যুর খবর দেওয়ার সময় আপনাদেরকে পড়ানো হয় অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার বা প্রিন্সিপাল বা ডিএইচএস, তারা সবাই জানেন ব্রেকিং দ্য ব্যাড নিউজ, আত্মীয়কে তার রোগী যে মারা গেছে সেটা দেওয়ার কিছু প্রোটোকল থাকে। এবং এই ভদ্রমহিলা যেভাবে কথাগুলো বললেন এত ক্যাজুয়ালি এবং সুইসাইড বলে দিলেন, এটার মধ্যে আপনি কি মনস্তত্ত্ব দেখতে পাচ্ছেন এবং কি কি অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছেন স্যার? দেখো ময়ূক, সবচেয়ে বড় কথা, হ্যাঁ, ব্রেকিং দ্য ব্যাড নিউজ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আর্ট, যেটা মেডিকেল স্টুডেন্টসদের পড়ানো হয়। আজকে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যে মেডিসিন যেখানে পড়ানো হয় সেই মন্দির, অর্থাৎ যেটাকে আমরা হাসপাতাল বলি, তার সুপারিনটেন্ডেন্টের কোনো রকম সেই প্রোটোকলগুলো মানা হয়নি। এটাকে ABCD বলে। 1 নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ আমি যদি কাউকে ব্যাড নিউজ ব্রেক করি তাহলে আমাকে পরিস্থিতিটা সম্বন্ধে পুরোপুরিভাবে অ্যাওয়্যার হতে হবে। সেকেন্ড হচ্ছে B ফর বিল্ডিং দ্য রিলেশনশিপ, অর্থাৎ যার সঙ্গে আমি কথা বলছি তার সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ডিং করতে হবে। C হচ্ছে কমিউনিকেট ওয়েল অ্যান্ড জেনুইনলি, অর্থাৎ এমপ্যাথেটিক্যালি কমিউনিকেট ডিস্টিংটিভলি, যে আমি কি বলতে চাইছি সেটা যেন উনি বুঝতে পারেন। D হচ্ছে ডিল উইথ দ্য রিয়াকশন, অর্থাৎ এই ওনাদের যে রিয়াকশন হবে সেটাকে ডিল করতে হবে। এবং E বলে এনকারেজ অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ দ্যাট পারসনস রিয়াকশন। সুতরাং ওনারা যেটা বলছেন সেটাকে আরও উৎসাহ দিতে হবে যে তারা যেন আরও বলার জায়গা পান। এখানে প্রবলেম কি হচ্ছে জানো তো, প্রথম থেকেই সব কিছু গণ্ডগোলে হয়ে দাঁড়িয়েছে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে উনি কিন্তু বলছেন, মানে কথা সেন্টেন্সটা কি বলবো ময়ূক, আপনি কি একবার শুনবেন? একবার শুনবেন? আমি ওই অংশটা আরেকবার একটু শোনাই, তাহলে আপনার বোধহয় সুবিধা হবে, দর্শকরাও কানেক্ট করতে পারবে। ওই অংশটা একবার, আত্মহত্যার যে অংশটা, সেটা নিয়ে এই মুহূর্তে ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট সব্যসাচী মিত্র স্টুডিওতে রয়েছেন, একটু ভেঙে বলার চেষ্টা করছেন। একবার আপনারা শুনুন, আমিও শুনে নিই, তারপর এটাকে অ্যানালিসিস করবো। একবার শুনি। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু আসছি। সব্যসাচী বাবু, তো এটা মানে জিরো এমপ্যাথি বলে না, সেই জিরো এমপ্যাথির জায়গায় আমরা পৌঁছে গেছি। এখানে দুটো গ্লেয়ারিং ইস্যু আমার সাইকিয়াট্রিস্ট হয়ে আমি ধরতে পারছি। সেটা হয়েছে, ভদ্রমহিলা যিনি ফোন করেছেন উনি প্রথমে বলছেন যে আমরা এখানেই আছি, অর্থাৎ ধরে নিতে পারছি যে উনি ডেড বডিটা দেখেছেন এবং ডেড বডির ওপরে যে ইনজুরিগুলো সেগুলো দেখেছেন। দেখে নিয়ে এত মাল্টিপল ইনজুরি যে বডিতে আছে সেটা দেখে নিয়ে উনি বলছেন সেটাকে সুইসাইড করেছেন হয়তো। অর্থাৎ ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস এনি লে পারসন উড থিঙ্ক যে দিস ইজ ডেলিবারেট ফলসিফিকেশন। অর্থাৎ আমি যদি একটা বডি দেখি এতগুলো তার মধ্যে কাটাছেঁড়া হয়েছে, দাগ আছে, ইনজুরি আছে, সব কিছু আছে, সেইটা যে সুইসাইড হতে পারে না সেইটাকে অন্যর ঘাড়ে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে, হয়তো বলা হচ্ছে। বা কিছু মারা গেছেন, মানে কিছু মারা গেছেন মানে আমি তো ভেবেই উঠতে পারি না যে এত একটা সেন্সিটিভ যেখানে ইস্যু সেখানে কিছু মারা গেছেন। হতে পারে বাংলার অনেকের প্রবলেম থাকতে পারে বলার, আমি সেটাও মেনে নিতে পারছি, কিন্তু এই ভদ্রমহিলার গলায় কিন্তু একটা অ্যাংজাইটি এবং আতঙ্ক এবং ল্যাক অফ প্রিপারেশন পরিষ্কার নজর দিচ্ছে। অর্থাৎ যেটাই ঘটনা ঘটে থাকুক এই ভদ্রমহিলাও কিন্তু মানে বুঝতে পারছেন না উনি কি করবেন এবং তড়িঘড়িভাবে কিছু ইনফরমেশন জাস্ট দিয়ে দিচ্ছেন। ময়ূক, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি যখন ধরো একখানা সবসময় বলা হয় ব্রেক দ্য ব্যাড নিউজ উইথ দ্য পেশেন্ট, টেবিলে বসিয়ে তাদেরকে একটা চেয়ার দিয়ে তাদেরকে একটু জলের গ্লাস দিয়ে এরকমভাবে ব্রেকিং ব্যাড নিউজ হয় উইথ আ বডি ল্যাঙ্গুয়েজ উইচ শোজ দ্যাট ইউ আর এমপ্যাথেটিক টু দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যান্ড টু দ্য নিউজ। এইখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে অভয়ার বাবা ধরো যখন ফোনটা বেজেছে
তখন ট্রেন থেকে নামতে যাচ্ছিল, কিংবা ট্রেনে উঠতে যাচ্ছে, কিংবা একটা বাস থেকে নামতে যাচ্ছে, তাহলে তো আর একটা মৃত্যু পেতাম আমরা। সুতরাং এই ব্রেকিং দ্য ব্যাড নিউজে যদি ফোনেই করতে হয়, তাহলে জিজ্ঞেস করতে আপনারা কোথায় আছেন, আপনি কে বলছেন, আপনি কি মানে আপনার সঙ্গে এই যে মেয়েটি তার রিলেশনশিপটা কি, আপনি কি বাড়িতে আছেন, তাতে একটু ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা আছি, আপনাকে একটা কথা বলবো, আপনি একটু বসুন শান্ত হয়ে, তাহলে আমরা আপনাকে ইনফরমেশনটা দিতে পারি। এবং এটার কি প্রোটোকল আছে আপনি বলছেন? এটার প্রোটোকল আছে, না হলে এবং ঠিক সেই জায়গাতেই আমি একবার দর্শকদের দেখাবো যে এই মুহূর্তে এবিসিডি প্রোটোকল যেটা বলা হলো, সব্যসাচী বাবু বললেন যে এটা আপনি বলতে পারি, আপনি যারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করে না তারা হয়তো এভাবে ফোন করে বলতে পারে, তারাও বলে না, আমি জানি। ইনি অ্যাসিস্ট্যান্ট সুপার আরজিকর মেডিকেল কলেজ, ইনি এখনো চাকরিতে আছেন কি করে আমি জানি না। এনার তো সর্বপ্রথম চাকরিটা যাওয়া উচিত এই ইনসেনসিটিভিটির জন্য, ইনি রাতে ঘুমন কি করে জানি না। ইনি হয়তো এই স্পাইক প্রোটোকল, সারা বিশ্বে এই স্পাইক প্রোটোকল, খারাপ খবর কিভাবে দেবেন, এই স্পাইক প্রোটোকল, স্পাইক নির্দেশিকা যেটাকে বলা হয়, এস ফর স্ট্র্যাটেজি, অর্থাৎ ঠান্ডা মাথায় ভেবে নিন। ডাক্তারদের এটা শেখানো হয়, যেটা সব্যসাচী বাবু বলছিলেন, যে ঠান্ডা মাথায় ভেবে নিন আপনি কি বলতে চলেছেন। পারসেপশন অফ কন্ডিশন, অর্থাৎ গলায় চিন্তার ছাপ যেন থাকে, অর্থাৎ আপনি এরকম ইনসেনসিটিভ ভাবে বলতে পারেন না, এটা সারা বিশ্বে ফলো করা হয়। কোনো পেশেন্ট অপারেশন থিয়েটারে মারা যেতে পারে, কিন্তু বেরিয়ে এসে আপনি জাস্ট বলে দিতে পারেন না পেশেন্ট মারা গেছে, আপনি কাগজটা নিয়ে যান, বডিতে সাইন, এই বডিটা নিয়ে যান, টাকা দিয়ে যাবেন। এগুলো সিনেমাতে হয়, এগুলো গব্বর সিনেমাতে হয়, এখানে অ্যাকচুয়াল হয় না। পারসেপশন অফ কন্ডিশন। এরপরে ইনফরমেশন, অর্থাৎ সঠিক তথ্য প্রদান করুন। আপনি যদি না জানেন এ সুইসাইড করেছে, না খুন হয়েছে, না ধর্ষণ হয়েছে, না ডিকম্পোজিশন হয়েছে, দয়া করে বলবেন না, আপনার চাকরি নিয়ে টানাটানি পড়বে। এবং আমি চ্যালেঞ্জ করছি অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডাম, আপনার চাকরি, আপনি ক্লিন ইমেজ নিয়ে কি করে থাকতে পারেন গোটা বাংলা দেখবে, তার কারণ আপনি ভয়ঙ্কর অপরাধ করেছেন, এগুলো ফলো করেননি। ইনফরমেশন আপনার কাছে যদি না থাকে সেটা বলতে পারতেন। কে ফর নলেজ, নিজে অবগত, পরিবারকে স্পষ্ট ধারণা দেওয়া। আপনি তো নিজেই জানতেন না, ক্যালাসের কাজ করেছেন। আপনি পরিবারকে যেভাবে, সব্যসাচী বাবু যে কথাটা বলছিলেন, যেভাবে আপনি এমনভাবে কথাটা বলেছিলেন, অভয়ার বাবা যদি বাস থেকে, ট্রেন থেকে নামার সময় মেয়ে আত্মহত্যা, প্রথমে শুনছে মেয়ে ইমার্জেন্সিতে, তারপরে শুনছে মেয়ে আত্মহত্যা করেছে, ইয়ার কি ফাজলামো পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো দেখেন না? স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে রয়েছেন। এবং তার পাশাপাশি এক্সপ্লোর ইমোশন, গলায় আবেগ, শরীরী ভাষায় আন্তরিকতা। ডক্টর সব্যসাচী মিত্র যে কথাটা বললেন, চেয়ার নিয়ে একটু বসুন, টাকা লাগে না এর জন্য পয়সা খরচ হয় না, একটু বসে হাতটা ধরুন, বা এতটা যদি করতে আপত্তি হয় একটু বলুন পেশেন্ট পার্টিকে যে আপনার রোগী আর আমাদের মধ্যে নেই, আমরা বাঁচাতে পারিনি, বা ওয়ার্কিং আওয়ারে আপনার রোগী মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে। এতটা ইনসেনসিটিভ হওয়া উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এতটা ইনসেনসিটিভ আপনার ডিপার্টমেন্টকে করবেন না, যার জন্য গোটা বাংলার মানুষ আপনার উপর ইরিটেটেড হয়ে যায়। এই স্পাইক নির্দেশিকা, অর্থাৎ SPIKE, এই স্পাইক প্রোটোকল গোটা বিশ্ব মানে, অরিত্র তোমার থেকে একটু বোঝার চেষ্টা করব, এটা আসলে তুমি কিভাবে দেখছো? দেখুন, প্রথমেই বলি যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ফরেনসিক ভেরিফিকেশন হয়নি, কিন্তু তাও আমরা আলোচনায় বসেছি যখন আমাদের প্রথম যেটা ভাবতে হবে যে এটা রেকর্ডিংয়ের সোর্সটা কি মৃতার পরিবারের মোবাইল থেকে রেকর্ডেড, নাকি হাসপাতাল কর্তৃপক্ষের ফোন থেকে রেকর্ডেড, নাকি প্রশাসন ফোনটা ট্যাপ করেছে, কোথা থেকে এসেছে, এইটা যদি আমরা স্পষ্টভাবে জানতে পারি তাহলে আমরা তার পেছনের গিল্টি মাইন্ড বা ইন্টেনশনটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আপনি যদি বিভিন্ন খবরগুলো দেখেন, ডক্টর মিত্র চমৎকার অ্যানালিসিস করছিলেন, আমি শুনছিলাম, আমি স্যারকে আরেকটা ইনপুটও দিয়ে দিই, যে যখন ওই বলছে, দেখবেন ফোন করেই বলছে যেমনটা আপনাকে বারবার বলছিলাম না, এই তেমনই একটা কিছু হয়েছে। তার মানে এই যে মানে বোঝাই যাচ্ছে যিনি ফোন করেছেন, আমি যদি ধরেও নিই যে এটা ফোনটা বাস্তব, যিনি ফোন করেছেন টেলিফোনের এপারে রয়েছেন, তাকে কনস্ট্যান্টলি কিছু লোক বিভিন্ন রকম ইনফরমেশান দিয়ে তাড়াহুড়ো করে বলছে যে এটা ফোন করে বলো, এটা বলো, আচ্ছা ওটা বলে দিয়েছো, তাহলে এটা বলো। এবং ও যে কারোর একটা স্লেভারি করছে, বা কারোর হয়ে যে দেয়ার ইজ এ মাস্টার যে কনস্ট্যান্টলি ওকে বলছে, এবং যিনি ফোন করেছেন তিনিও দেখবেন পাজেলড, সে বলছে আচ্ছা যেমন বলছিলাম ওরকমই একটা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। যখন ফোনে বলা হচ্ছে যে আচ্ছা আমার মেয়ের কি হয়েছে, বলছে আপনি আসুন না, এলে বলবো। আরে আসুন না, এলে বলবো মানে আমার বাড়ির পেশেন্টের, আমি যদি ধরেও নিই যেটা খুন না, এটা পেশেন্ট,
আপনি পেশেন্ট পার্টিকে ইনফর্ম করবেন না যে কি হয়েছে? আপনি আইসি হিসেবে বা একজন সুপার হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে আপনি বলছেন ওই যেমন বললাম, আরে কি গল্প কথা দিচ্ছেন নাকি? এটা কি কল্পবিজ্ঞানের কথা? ওখানে একটা খুন হয়েছে, আপনি একটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ দেখছেন, আপনি একবার বলছেন ইমার্জেন্সিতে চলে গেছি। যদি ইমার্জেন্সিতে চলে যায় তাহলে সেমিনার রুম থেকে বডিটা পাওয়া গেল কি করে? মানে কোনো কথার সাথে কোনো কথার লিঙ্ক নেই। এবং কনস্ট্যান্টলি এই টেলিফোনের এপারের ভয়েসে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্যান্ট প্রেশার, একটা পাজলড হয়ে আছেন যে ঠিক কী বলবেন। আচ্ছা, আমি এখন যেটা বলছি আমি একটু ভেরিফাই করে নিচ্ছি যে আগে ওই কথাটাই বলেছিলাম তো নাকি অন্য কথা বলেছিলাম। তাই আগের কথার রেস্ট টেনে উনি বলছেন যে আচ্ছা আগেও বলেছিলাম তাই আবারও বলছি যে এইটা হয়েছে তাই আপনি আসুন। আমি শুধু তাই নয়, প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। একদম অরিত্র শুধু তাই নয়, আমি পিসিআরকে বলবো আইসি, আরজি করের আইসি, তার সাথে যে কথোপকথন সেটা আগে শোনানোর জন্য আরজি করের আইসি তিনি যখন কথোপকথন তার শোনা যাচ্ছে তখন বাবা বলছেন যে কেমন আছে শরীর। তার মানে আইসি বা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এরা একসাথে মিলে প্রথমে একটা ইমেজ দিয়েছিল যে মেয়ের অসুস্থতা বোধ করার জন্য মেয়ের বাবা মাকে খবর দেওয়া হচ্ছে। আমি একবার পিসিআরকে বলবো ওই অংশটি যেখানে আইসি বা ওসি আরজি কর আউটপোস্ট পুলিশ তারা মিস ইনফরমেশন দিয়েছে। এই পুলিশেরও চাকরি নিয়ে টানাটানি হওয়া উচিত, কারণ এত বড় ক্রাইম গোটা বাংলায় বোধহয় হয়নি এবং পুরোপুরি ক্যালাসনেস এই পুলিশ, এই অ্যাসিস্ট্যান্ট সুপার এদের জন্য। একবার শুনবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজি কর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? কেমন আছে শরীর, ফোনটা কেটে দেওয়া হলো। কেমন আছে শরীর, একটা পজ, তারপর কিছু কথা, যে কথাটা এবার আপনারা শুনবেন। অর্থাৎ পুলিশ এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মিলে অভয়ার বাবা মাকে এটা বিশ্বাস করিয়েছিল যে আপনার মেয়ে বেঁচে আছে, আপনারা আসুন ইমার্জেন্সিতে, আপনার মেয়ের সাথে আপনারা দেখা করতে পারবেন। এবং তারা যখন মাঝপথে, তখন হয়তো তাদের বলা হয়েছে আপনার মেয়ে সুইসাইড করে নিয়েছে। দারুণ। মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও নির্লজ্জভাবে গোটা সিস্টেমকে যদি ডিফেন্ড করেন, আমি জানি না এরপরে আমি কি বলবো। আমি হয়তো এরপরে আর অভয়া নিয়ে কোনো বিতর্ক, কোনো প্রোগ্রাম করব না, প্রতিবাদে করব না, কারণ এই সিস্টেমের সাথে বোধহয় লড়া যাবে না। শুনুন আইসি বা ওসি আরজি কর মেডিকেল কলেজ আউটপোস্ট, সে তার বাবা মাকে ঠিক কি মিথ্যাচারটা করেছিল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজি কর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা আমি আবারও বলছি, আমার হয়তো সন্দেহ হতে পারে, আপনার হয়তো সন্দেহ হতে পারে এই পুলিশ সে আসলে বিনীত গোয়েলের থেকে, বা বিনীত গোয়েল আসলে পুলিশিংটা শিখেছেন কিনা। কিন্তু আমরা ভেবেছিলাম অ্যাসিস্ট্যান্ট সুপার সে হয়তো শিক্ষিত, সন্দীপ ঘোষ হয়তো অশিক্ষিত, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার আমরা ভেবেছিলাম শিক্ষিত। এ তো একেবারে কুশিক্ষিত। অ্যাসিস্ট্যান্ট সুপার একটি সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে, ভালো করে জেনে নিন এটা, এরপরে যে কোনো অ্যাসিস্ট্যান্ট সুপার তারা যদি এইভাবে এত ইনসেন্সিটিভলি আপনার বাড়ির কারোর মৃত্যু সংবাদ দেয়, এই জিনিসগুলো মনে করাবেন। অ্যাসিস্ট্যান্ট সুপার হতে গেলে ঠিক কি কি করতে হয়। অ্যাসিস্ট্যান্ট সুপারের যোগ্যতা, মান, হসপিটাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা। এই ভদ্রমহিলা তার মানে পড়েছিলেন, কি পড়েছিলেন জানি না, মা বাবার হয়তো টাকা নষ্ট করেছিলেন। এর পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুসারে এলিজিবিলিটি আর কি কি, হসপিটাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা, এরপর স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স, অর্থাৎ এরপরে মাস্টার্স ডিগ্রি করতে হয় বা একটা ডিপ্লোমা কোর্স করতে হয়, এরপর 2 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হয় 2 বছরের কোনো হাসপাতালে, সমগুরুত্বের কোনো হাসপাতালে, সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে হয়। অর্থাৎ প্রাইভেট বা গভর্নমেন্ট হাসপাতালগুলোতে কাজ করার পরে অ্যাসিস্ট্যান্ট সুপার হতে হয়। এই মহিলা কাজ করেছিলেন না, সন্দীপ ঘোষ চাকরিটা দিয়েছিল আমরা জানি না এখনো। 200 বেডের হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হয়। সন্ময়দা, 200 বেডের হাসপাতালে কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন মহিলা, সে কোন বাধ্যবাধকতায় ডিগ্রি পেয়ে হসপিটাল ম্যানেজমেন্ট পাস করে, যদি ধরে নিই তিনি এগুলো পাস করেছেন, সন্দীপ ঘোষের রেকমেন্ডেশনে জয়েন করেননি, এরকম ইনসেনসিটিভের মতন কথা বলেন। আসলে কি অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সেখানে বাধ্য করা হয়েছিল এবং সেটা একেবারে খুব টপ লেভেল থেকে বাধ্য করা হয়েছিল? ময়ূক, আমি প্রথমেই কয়েকটা সিরিজ বলবো ছোট্ট করে।
সেটা হচ্ছে এই ঘটনা অ্যাসিস্ট্যান্ট সুপারের যে বক্তব্য এবং সেটাকে নিয়ে আমরা যে সবাই প্রশ্ন করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে, প্রগাঢ় করছে। তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, ইন্দিরা মুখার্জি কর্নিং করা সংক্রান্ত ব্যাপারে যে বক্তব্য রেখেছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে তার পরিবারের বাবা মা, মৃতা কন্যার পরিবারের বাবা মা বলেছেন 100% ভুল, আমরা যখন ঘরে ঢুকেছি তখন কোনো কর্নিং ছিল না। এক। দ্বিতীয়, একটা সরকারকে কেউ আমরা বলিনি যে সরকার এই খুনটা করেছে, কিন্তু 21 জন আইনজীবী আন্ডার দ্য লিডারশিপ অফ কপিল সিবাল যখন একটা সরকার দাঁড় করিয়ে 2 দিন ধরে লড়াই করে, তখন সন্দেহ আরও প্রগাঢ় হয়। তৃতীয়, যেটা প্রথম পয়েন্ট হওয়া উচিত, দাহ হওয়ার পর এফআইআর, এবং চতুর্থ পয়েন্ট যেটা, মৃতদেহ নিয়ে ওই পুলিশের দৌড়। পঞ্চম যে যুক্তিটা হতে পারে যে সন্দীপ ঘোষ যখন মোটামুটি বোঝা যাচ্ছে যে তিনি সাপ্রেশনের ব্যাপারে যুক্ত, যখন সারা বাংলা ফুসছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মৃতার পরিবারের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে বলছেন যে আমরা ওকে অন্য কোথাও পোস্টিং দেবো, এবং 5 ঘন্টার মধ্যে তিনি প্রাইজ পোস্টিং পাচ্ছেন। এই 5টা সিরিজ যদি তুমি এই অ্যাসিস্ট্যান্ট সুপারের কথার পর রাখো ময়ূক, তাহলেই বুঝে যাবে এন্টায়ার সিনারিওটা। শুধু সন্ময়দা, শুধু তাই নয়, এএসআই, আপনি সিভিক ভলেন্টিয়ার আর এএসআই কে তো শুধুমাত্র রেডারে রাখছেন, আমি আইপিএসদেরও রেডারে রাখছি। তার কারণ হচ্ছে এই আইপিএস অফিসার ম্যাডাম ইন্দিরা ম্যাডাম, ডিসি সেন্ট্রাল, তিনি কেন লাগাতার মিসইনফরমেশন স্প্রেড করছেন? বাবা একটা কথা বলছে, তার ঠিক উল্টো কথা, অর্থাৎ বাবা মাকে মিথ্যাবাদী প্রতি মুহূর্তে প্রেস কনফারেন্সে প্রমাণিত করছেন। একবার শুনবো। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল, তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে, এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন, যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। সকাল থেকে ওখানে বাড়ির লোক প্রেজেন্ট ছিল, সকাল থেকে তো আমাদের কেউ বাড়ির লোক আমরা গেছি 12টা 10-15 দেখেছি, আমাদের 3:30 আগে ওখানে ঢুকতেই দেওয়া, আর যখন আমরা ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউ নেই। তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে, যারা ভিডিওতে আমরা দেখেছি যেটা হতে পারে। কলকাতা পুলিশ কাকে মিথ্যাবাদী প্রমাণ করছে? অভয়ার মা বাবাকে। শুধু তাই নয়, অভয়ার মা বলেছে প্রেসের সামনে, প্রথমে আমাদের সেই সময় কিছু বলার মতন অবস্থায় আমরা ছিলাম না। প্রথমে এক রঙের চাদর দেখলাম, তারপর আরেক রঙের চাদর প্রেসের মিডিয়ার সামনে দেখলাম, তারপরে দেখলাম মেয়েকে অন্য একটি চাদর মোড়া করে বের করে আনা হলো। এটাতেও কলকাতা পুলিশ নিজের ভার্সন দিচ্ছে, এবং কি ভয়ঙ্করভাবে বলছে সোশ্যাল মিডিয়াতে নাকি বলা বলি হচ্ছে। সোশ্যাল মিডিয়া নয় ম্যাডাম, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে সোশ্যাল মিডিয়া, কিছু চ্যানেল এসব বলার, এটা মা বলছে। আমরা মিসইনফরমেশন স্প্রেড করছি না ম্যাডাম, আপনারা স্প্রেড করছেন। পুলিশ মিসইনফরমেশন এবং ফেক নিউজ স্প্রেড করছে বলে এত জায়গাতে এতভাবে দমন পীড়ন চালাতে হচ্ছে আপনাদেরকে ম্যাডাম। দেখুন, যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল, সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25 ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায়, তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। হয়তো হয়েছে যে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি।
এবং আমরা যখন দেখেছি তখন পাগুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। কলকাতা পুলিশ এবার অভয়ার মা বাবাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছে। বয়স্ক মা বাবা তাদের কথাকে বলছে, সোশ্যাল মিডিয়া এবং কিছু চ্যানেল নাকি এটা দেখাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি আজকে কলকাতা পুলিশ, প্রয়োজনে আপনি এই কথাগুলো সত্যি কথা বলার জন্য আপনারা যদি মনে করেন আমাকে নোটিশ সার্ভ করুন, আমাকে সামন করুন, কিন্তু এই মিথ্যাচারগুলো দয়া করে করবেন না। আপনারা রেপ ভিকটিমের মা বাবাকে মিথ্যাচার করছেন, মিথ্যাবাদী সাব্যস্ত করছেন, ক্রিমিনাল অফেন্স করছে কলকাতা পুলিশ। মা বাবা বলছে, কি বলছে মা বাবা ভালো করে বুঝুন। এই মুহূর্তে যারা বাংলা শুনতে পারেন না বা বুঝতে পারেন না তাদের জন্য আমি এভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। অভয়ার মা বাবা, পেহলে অভয়ার মা বাবা চাদর রহস্যই, রাতে অভয়ার গায়ে লাল চাদর, এটা দাবি অভয়ার মায়ের। এরপরে ভাইরাল ছবিতে নীল চাদর দেখা যায়, অভয়ার মা বিস্মিত হন যে লাল চাদর নীল চাদর কি করে হয়ে যায়, এবং তারপর অভয়ার বাবা মা দেখেন সবুজ চাদর। মানে বডি বারবার কেউ চাদর দিয়ে ঢাকার চেষ্টা করেছিল, কেউ হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, ফরেন্সিকে সমস্যার জন্য হয়তো কেউ এই ধরনের জিনিসগুলো করেছিল। লাল নীল সবুজ এই চাদরগুলো বদলে যাওয়া আসলে ফরেন্সিক এভিডেন্স ট্যাম্পারিং এর মধ্যেও পড়ে। সব্যসাচী মিত্র, আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ, একদম ঠিক। আমি তো মানে যে আমি যথেষ্টই ফরেন্সিক পড়েছি, ট্রেন্ড হয়েছি। এই যে 40 ফুট আর 11 ফুটের ব্যাপারটা না ময়ূক, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ সেরমভাবে বইয়েতে কোনোদিনই পড়িনি, কিংবা প্রশ্ন এলেও হয়তো উত্তরটা মিস করে গেছি। আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ, গড়ের মাঠে যদি কোনো রেপ কিংবা আনফর্চুনেটলি কোনো মার্ডার হয়, পুরো গড়ের মাঠটাকে তো ক্রাইম সিন করা যায় না। দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, দ্যাট দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডস, আর র্যাশনাল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝতে পারে যে গড়ের মাঠটাকে ঘেরার দরকার হয় না। কিন্তু একটা জিনিস, যেটা ক্লোজড এনভায়রনমেন্টে যদি কোনো ক্রাইম হয়, সেটা ছোট ঘর হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, একটা বড় হল হতে পারে, সেই পুরোটাই কিন্তু শুড বি অ্যান্ড উইল বি ট্রিটেড অ্যাজ আ ক্রাইম সিন। তার সঙ্গে অ্যান্সিলিয়ারি কোন কোন জায়গাগুলো ক্রাইম সিন করা হয় জানো তো? রুট টু দি এন্ট্রি, রুট ফ্রম দি এক্সিট। অর্থাৎ এটা যদি দোতলায় হয়, নিচের থেকে যে সিঁড়িটা কিংবা লিফটটা ওই তলায় যাচ্ছে, দ্যাট এন্টায়ার জোন বিকামস আ ক্রাইম সিন অ্যান্ড শুড বি অফ পাবলিক। এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যদি সেখানে অন্যরা যায়, আমি ধরে নিলাম নানা কাজে অন্যরা গেল, তাদের পায়েতে শু কাভার থাকবে, তাদের হাতে গ্লাভস থাকবে। ওয়াই? টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ দি ক্রাইম সিন। সুতরাং এই সবগুলো মানা হয়েছে বলে ওনার কথায় আমি বুঝতে পারলাম না। এবং অদ্ভুত যে বললেন 40 ফুট 10 ফুট, এটা সত্যিই আমার চিন্তা করতে, ভাবতে এবং মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে যে এইভাবে কিভাবে একটা ডেজিগনেশন করা যায় অফ আ ক্রাইম সিন। যে এই মানে এটা তো আর ফুটবল খেলা হচ্ছে না যে ভাই এইখানটাতে গোল পোস্টটা থাকবে সুতরাং সেন্টারটা এইখানটায় হবে, তা না। সুতরাং এই জায়গাটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না, কারণ কোনো বইয়েতে এরমভাবে আমরা পড়িনি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তুমি যে, আমি তোমার প্রশ্নটা এবার আসছি, এই যে 3টে রঙের কথা বলছো, এই 3টে কনফিউশনের কথা বলছো, এই কনফিউশনগুলো থাকা একদমই বাঞ্ছনীয় নয়। অর্থাৎ একদম প্রথম থেকে কি কি রং ছিল, কি কি জিনিস ছিল, সব কিছুই কিন্তু পুলিশের কাছে ডিজিটালি থাকার কথা, অর্থাৎ ডিজিটাল ফটোগ্রাফিতে থাকার কথা। মানে আপনি যে কথাগুলো বলছেন সব্যসাচীদা, আমি যেহেতু আমার বিশ্বাস করুন, এটা আপনার কাছেও আমি প্রেসক্রিপশন নেব, মানে এটা আমারও রিটেনশন পাওয়ার কমে যাচ্ছে। আমরা খুব মানে স্মৃতিভ্রম হচ্ছে। কালকে যা হয়েছিল আজকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে, পরশু যা হবে সেগুলো হয়তো আবার হেডলাইন পিছিয়ে দেওয়া হবে। আমি একবার, আপনি যখন বলছেন, এত সুন্দর করে বলছেন, আমি একবার যাতে আরও ভালো করে দর্শকের মাথায় ঢোকে, একবার প্লাজমাতে ওই সেমিনার রুমটা দেখানোর চেষ্টা করব এবং কলকাতা পুলিশের যুক্তি। একবার যদি এই মুহূর্তে দেখি, এই সেমিনার রুমে গেলাম,
এই দরজা দিয়ে, এবং সেখানে অপরাধ স্থল, এটা হচ্ছে প্লেস অফ অকারেন্স। এখানে আবারও বলছি ইমার্জেন্সিও হতে পারে, কিন্তু এখানে আমাদের বিশ্বাস করানো হয়েছে অভয়ার বডি পড়েছিল, কলকাতা পুলিশের দাবি অন্তত। অপরাধ স্থল যদি এটা হয়, এবার আমি একবার 360 ডিগ্রি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সেই ঘর যে ঘরে সেমিনার হয়, এটা সাউন্ড প্রুফ ঘর। এই ঘরে সাউন্ড প্রুফ ঘর বলে নাকি শোনা যাচ্ছিল না। এই ঘরের একবার লেন্থ অ্যান্ড ব্রেথটা আমি দেখানোর চেষ্টা করব। লেন্থ ছিল 51 ফিট, 51 ফুটের লম্বা ঘর এবং চওড়া 32 ফুটের ঘর। এটা কলকাতা পুলিশই বলছে। তার মধ্যে থেকে আমি জানি না, যেটা সব্যসাচী বাবু বলছেন, কেন 11 ফিট জায়গা ছেড়ে কর্ডনটা করা হলো। মানে ঘরের মধ্যে কেউ না কেউ ঢুকতে পারবে, ঘরের মধ্যে যদি কোনো স্মেল থাকে সেটা পাবে, বা কেউ পারফিউম ইউজ করে সেই স্মেলটা ডিলিট করে দিতে পারবে। যদি 11 ফুট অর্থাৎ এই জায়গা থেকে কেউ চায় কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার করার কোনো জিনিস ব্যবহার করতে, কোনো পাউডার ব্যবহার করতে, এমন কিছু ব্যবহার করতে, অর্থাৎ ধরে নিচ্ছে কলকাতা পুলিশ যে ক্রিমিনাল সে এখান থেকে একেবারে ওপর দিয়ে ভ্যানিশ হয়ে গেছে, বা এখান দিয়ে হয়তো শক্তিমানের মতন ঘুরে ঘুরে দেওয়াল ভেদ করে চলে গেছে। মানে এই ক্রিমিনাল সে এখান দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ দেওয়াল অবধি পৌঁছাবে না। সব্যসাচী মিত্র, এটা বিজার, এটা অকল্পনীয়, একটা অপদার্থতা। এবং এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট যেটা করেছে, আমি তো বলবো এটা বোধহয় হিস্ট্রিতে খুব কম হয়েছে এরকমভাবে এভিডেন্স ট্যাম্পারিং। হ্যাঁ, এটা মেনে নেওয়াটা খুব অসুবিধার। কারণটা হচ্ছে যে এত গ্লেয়ারিং লুপহোলস কি করে একটা জিনিসে হয়, মানে দিস ইজ টু গ্লেয়ারিং ফর এনিবডি টু আন্ডারস্ট্যান্ড। আমি বারবার বলছি যে পর উনি যেটা বললেন প্রথম থেকে, যে পর মিস্টেকস হচ্ছে, মিস্টেকসগুলো মিস্টেকস নাকি মিস্টেক নয়। ইয়েস, ইউ আর রাইট, আমি ওটাতেই আসছিলাম। আমি তোমাকে বলছি অপদার্থতা বলছো, এটা অপদার্থতা, এটা ক্রিমিনালাইজেশন। ইয়েস, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এইটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝেই বলছি এটা অপদার্থ, এটা ভুল করেছে, ভুল করেনি, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকলে ডক্টর মিত্র আপনি বলছেন প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্সটা কিন্তু এন্টায়ার করিডোরটা হওয়া উচিত। আমি তো ওই জন্যই বললাম যদি সিঁড়ি দিয়ে ওঠে, সিঁড়ির মধ্যে তো হাতের দাগ থাকবে, লিফট থাকবে, ডাক্তার আমরা না জানতে পারি। এন্টায়ার রুট টু that site or the site of the crime is part of criminal jurisdiction and is subjected to investigation. সুতরাং it is not only that bed area, it is the possibility you have to consider যে এইখানে যদি ক্রাইমটা হয়ে থাকে মানুষটা কোন দিক দিয়ে ঢুকেছে, কোন দিক দিয়ে বেরিয়েছে, সেই পুরো জোনটা। আমি অরিত্রকে একটু শেষ বক্তা হিসেবে, অরিত্র দেখুন, আমার যেটা আজকের ফোন কল এবং ডক্টর মিত্র যে দুর্ধর্ষ অ্যানালিসিসটা দিলেন, সেটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে ওরা যেটা করতে চেয়েছিল প্রাথমিকভাবে, আপনি যদি ফোন কলটাও দেখেন, একবার বলছে অসুস্থ হয়ে পড়েছে, একবার বলেছে আত্মহত্যা হলেও হতে পারে, একবার বলছে কিছু একটা হয়েছে আসুন। তার মানে ওরা প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে, যারা যারা ওখানে ক্রাইম সিন অ্যাডজাকেন্ট জায়গায় ছিলেন এবং পার্ট অফ দ্য ক্রাইম অথবা প্যাসিভলি ইনস্টিটিউশনের অংশ, তারা প্রথমে চেষ্টা করেছিলেন এটা প্রমাণ করবার যে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে কোনো কারণে, সেই জন্য তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছে, এবং ইমার্জেন্সি থেকেই কোনো কারণে একটা চিকিৎসা চলাকালীন তার মৃত্যুটা হয়েছে, অ্যাজ ইফ তিনি যেন চিকিৎসা চলাকালীন মৃত্যু বা সেটা স্বাভাবিক মৃত্যু। তারপরে যখন দেখছে যে আরে এত আঘাত রয়েছে, এত রক্তপাত রয়েছে, বডি ডিফর্মড হয়ে গেছে, সেটা নিয়ে আর কিছু বলার জায়গা নেই, তখন তারা বলতে বাধ্য হয়েছে যে আত্মহত্যা হলেও হতে পারে। প্রথম থেকেই বারবার যেটা অসুস্থ, আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। আরে তুমি দেখছো ওখানে মৃত পড়ে আছে, তুমি ইমার্জেন্সিতে কি করতে নিয়ে এসছো? তোমার ওখানে ডাক্তাররা তো দেখলেই বলে দেবে যে ইনি বেঁচে আছেন কি বেঁচে নেই, তাকে আমার ইমার্জেন্সিতে নিয়ে কি সার্কাস হচ্ছে এখানে? তার মানে প্রথম থেকেই চেষ্টাটা হচ্ছিল যে কোনো রকমভাবে এই মৃত্যুটাকে, যেভাবে আরজি করের এর আগের একাধিক মৃত্যুকে ওখানে আত্মহত্যা বলে চালানো হয়েছে, কখনো বলা হয়েছে চিকিৎসা চলাকালীন মৃত্যু, কখনো বলা হয়েছে আত্মহত্যার মৃত্যু, সেই একই রকমভাবে জেনারেলাইজ করে দেওয়ার একটা চেষ্টা করছিলেন বলে আমার মনে হচ্ছে। যে হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ভর্তি করেছি, আর 5 জন পেশেন্টের মতো আমরা চিকিৎসা করছিলাম, কিন্তু হায় তারপর কি হয়ে গেল। ফলে এখানে শুধুমাত্র ওই একজন কাকে গ্রেফতার করেছেন, প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া গেছে, শুধু তাই নয়, এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম, একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা বড় নেটওয়ার্কের লোক এখানে জড়িয়ে আছে, আর যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কনস্ট্যান্টলি গভর্নমেন্ট, এবং তার জন্য কখনো আদালতে মিথ্যা কথা বলছে। শুধু তাই নয়, অরিত্র শেষ বক্তা হিসাবে তুমি বললে, এবং আমি পিসিআরকে বলেছি, আমার টিমকে বলেছি, টানা এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে। তার কারণ হলো এইটা চোখ থেকে মুছে গেলেই দুর্ধর্ষ দুশ্মনদের সবচেয়ে আনন্দ। অভয়া কবে বিচার পাবে এই প্রশ্ন করা আপনি ভুলে গেলে ওরা সবচেয়ে আনন্দ পাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু যা দেখালাম একদিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু দেখার পরে বোধহয় সেই একই কথা বলছেন, যদিও তিনি আজকে বলেছেন যে আমি নাকি হুমকি দিইনি বা দেওয়ার কথা বলিনি, এটা মিস ইনফরমেশন। কিন্তু কাল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন আমি কোনো মন্তব্য করব না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু একদিকে হয়েছে এবং অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য, ঠিক সেইটা দিয়ে আজ জবাব চায় বাংলা শেষ করব। আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা গণদেবতা, আপনারা সব বুঝবেন নিশ্চয়ই এবং তারপর সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইক চালানো হোক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই।